সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবরের ভিতরে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর মনে হয়েছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ এবং দেশটির সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। কারণ কি? পশ্চিম তীরের সাম্প্রতিক যে গোলযোগ, এই গোলযোগের ঘটনায় একজন সেনা কমান্ডারকে বদলি করার আদেশ দিয়েছেন গত রাতে ইসরায়েল কাজ, কিন্তু সেই আদেশ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, সরাসরি বিবৃতি দিয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী এবং যুদ্ধমন্ত্রী এখন মুখোমুখি অবস্থানে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই যাচ্ছেন, আজ সোমবার অর্থাৎ 2রা আগস্ট ইরানের সাথে আমেরিকার হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হবে। ইরান বলছে আমরা এটা জানি না। তবে কূটনৈতিক প্রচেষ্টা যে থেমে আছে তা কিন্তু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একের পর এক পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেই যাচ্ছেন। আবার তারাও ফোন করছেন। বাট মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকা কোথায় এসে ঠেকেছে জানেন? সমস্ত সবকিছু বাদ দিয়ে এখন হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না, এই জায়গায় এসে আমেরিকা ঠেকেছে। ইরান বলছে আমেরিকার জন্য হরমুজ প্রণালী বিনা শর্তে খোলা হবে না। এবং আমি অনেক আগে থেকেই বলে আসছি, হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এই প্রণালীতে আমেরিকার আর জায়গা হবে না, মধ্যপ্রাচ্যে ঢোকার কোনো সুযোগ হবে না। সুপ্রিয় দর্শক, আজকের মূলত ইসরায়েল, আমেরিকা, ইরান এই যে রাজনীতির জটিল ঘূর্ণাবর্ত, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আলোচনা করি বিস্তারিত। প্রথমে আমি ইসরায়েল প্রসঙ্গটা শেষ করি। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ, তিনি গতকাল রাতে টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে তিনি বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে পশ্চিম তীর, ফিলিস্তিনের পশ্চিম তীর যেটা মাহমুদ আব্বাসদের নিয়ন্ত্রণে আছে, এই পশ্চিম তীরে সম্প্রতি ভীষণ গোলযোগ হয়েছে। সেখানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে, ইসরায়েলি সেটলার, অবৈধ বসতি স্থাপনকারী, এবং অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটেছে, সেখানে সেনা অভিযান চালিয়েছে ইত্যাদি ইত্যাদি। খুব ফ্যাক্ট হচ্ছে কি, এটা নিয়ে সারা বিশ্বের লোকজন কিন্তু নিন্দা জানাচ্ছে। খোদ পশ্চিমা ইউরোপের দেশগুলোও নিন্দা জানাচ্ছে। পশ্চিম তীরের কিছু জায়গায় অবৈধভাবে দখল করে ইহুদি বসতি স্থাপনকারীরা থাকে এবং তারা অস্ত্র নিয়ে, লাঠি শুটানে, যখন যা খুশি ফিলিস্তিনিদের উপর হামলা করে। সম্প্রতি এইরকমই একটা ঘটনা ঘটেছে। ঘটার পরে তো গোলযোগ হলো। এই যে অবৈধ বসতি স্থাপন করে যারা ফিলিস্তিনিদের সাথে এই গ্রামে গ্রামে ঢুকে গোলমাল করে, এগুলোকে ইসরায়েলের ভাষায়, ইসরায়েলি পত্রিকায় টাইমস অফ ইসরায়েল এক্সট্রিমিস্ট, উগ্রবাদী বলে। এই উগ্রবাদীরা সেখানে ঢুকে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা, মারধর, হত্যা, নির্যাতন এগুলো চালায়। শুধু তাই না, কিছুদিন আগে এই মার্চের দিকে এরকম কিছু উগ্রবাদী তারা ফিলিস্তিনি একটি গ্রামে ঢুকে এরকম বেশ কিছু ফিলিস্তিনি লোকজনের উপর মারধর, নির্যাতন চালিয়েছে। এমনকি একজন ফিলিস্তিনিকে, মেবি তিনি নারী হতে পারেন, আমি শিওর না, উলঙ্গ করে পুরো গ্রাম ঘুরিয়েছে এই উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা হয়েছিল। মামলা হওয়ার পরে এই যে উগ্রবাদী, যে ইসরায়েলি এই কাজে জড়িত ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো, কেন কারাগারে রাখা হলো, তাকে ছেড়ে দেওয়া হবে না কেন, এ ব্যাপারে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই যে ইসরায়েল কাজ, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। কিন্তু আর্মি সেটা শোনেনি। আর্মির বক্তব্য হচ্ছে, ইসরায়েলি আর্মির বক্তব্য হচ্ছে যে ইসরায়েল কাজ এই তার রাজনৈতিক সুবিধা, ফায়দা হাসিলের জন্য এই অবৈধ বসতি স্থাপনকারী উগ্রবাদী ইহুদিদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, রাজনৈতিক ফায়দা লুটছে এই ইসরায়েল কাজ।
এবং এতে ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্নাম হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর সরাসরি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক বাহিনীকে ব্যবহার করছেন ইসরায়েল কাজ। তো ওই যে হার্দিক, সম্ভবত তার নাম, তাকে যে কারাগারে রাখা হলো, ইসরায়েল কাজ তাকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু সামরিক বাহিনী সেটা অ্যালাউ করেনি। এছাড়া সম্প্রতি যে গোলযোগ হলো, এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে যে ঘটনা চলছে পশ্চিম তীরে, এই ঘটনায়ও ইসরায়েল কাজ মানে সামরিক বাহিনীর ব্যাপারে অতটা সন্তুষ্ট না। আরও বেশি হামলা, মারধর, একদম খুন, জখম, আরও অনেক বেশি কিছু করতে চেয়েছিল, তার মতামত, ইচ্ছাটা ছিল এরকম। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী সেইভাবে রেসপন্ড করেনি, যার প্রেক্ষাপটে ইসরায়েল কাজ গতকাল পশ্চিম তীরে যে কমান্ড আছে, আইডিএফ সেন্ট্রাল কমান্ডার যে চিফ মেজর জেনারেল আভি ব্লুথ, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এই ঘোষণা টেলিভিশনে তিনি লাইভ অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই, অর্থাৎ কিছু বলতে কয়েক মিনিট মেবি, ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে না, জেনারেল আভি ব্লুথ তার পদে বহাল থাকবে এবং তিনি তার দায়িত্বে থাকবেন। এইভাবে ইনস্ট্যান্টলি কোনো ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা বা বহিষ্কার করা বা সরিয়ে দেয়া ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর ক্ষমতার এখতিয়ারে পড়ে না, এটা তার অধিকার নেই। ইসরায়েলের সামরিক বাহিনীর বক্তব্য হচ্ছে এটা। তার মানে দাঁড়ালো যে ইসরায়েলের যে রাজনৈতিক নেতারা ফিলিস্তিনকে কেন্দ্র করে যে সমস্ত তাদের যে খাহেশ, তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, তাদের যে রাজনৈতিক সুবিধা ফায়দা, এইগুলো লুটার জন্য, এইগুলো হাসিল করার জন্য, এইগুলো হাতিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করে। আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী হয়তো কিছু কিছু বিষয়টা অনুধাবন করছে বা ভাবছে। তারা তো হুকুমের গোলাম, সরকার যদি হুকুম দেয় যে এখানে যুদ্ধ শুরু করো, তারা তাই করতে বাধ্য, তারা তাই করে। কিন্তু হয়তো বা তাদের ভেতরে কিছু মানবিক দিকও কাজ করে। আমরা সম্প্রতি কিন্তু দেখেছি ইসরায়েলের অবসরপ্রাপ্ত 500 জেনারেল, তারা সম্ভবত মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়েছে যে নেতানিয়াহুকে এবং ইসরায়েলের এই প্রশাসনকে আপনারা ঠেকান, তা না হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং এই বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন যা করছে তাতে মানবতা টিকে থাকা মুশকিল। মানে তারা সহজ কথায় নেতানিয়াহুর বিরুদ্ধে একেবারে খোলামেলা চিঠি দিয়েছে আমেরিকার কংগ্রেসম্যান, সিনেটর, এদের কাছে। আমি বলছি না ইসরায়েলি সামরিক বাহিনী খুব ভালো, গাজায় তো তারাই এই সমস্ত করেছে। আমি বলছি না যে তারা পশ্চিম তীরে কিছুই করেনি, করেছে। বাট এটাও ঠিক যে তারা তো সরকারের হুকুমের গোলাম। এই যে আজকে পশ্চিম তীরে যে ঘটনা, সেই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী এক রকমের নির্দেশ দিচ্ছেন, আর সামরিক বাহিনী করছে আর একটা। সেই জায়গা থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে হয়তো বা কিছুটা মানবিকতার ছোঁয়া পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছি। তবে এখান থেকে চূড়ান্তভাবে যে কথা বলা যাচ্ছে খুব পরিষ্কার করে, সেটা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এবং ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে, তাতে কোনো সন্দেহ নেই। এই গোলযোগ, এই মতভেদ, এই মতপার্থক্য আমার মনে হয় যে ইসরায়েলের প্রশাসনের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীকে বেশ খানিকটা দূরে নিয়ে যাবে। একেবারেই যে এটা হুট করে হয়েছে ব্যাপারটা তা না, ভেতরে মনে হয় দীর্ঘদিনের ক্ষোভ জমা আছে। হতে পারে গাজার পরিস্থিতি, হতে পারে লেবাননের পরিস্থিতি, অনেক কিছুতে। গাজার বিষয়টা খেয়াল করেছেন, গাজায় আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে যে রেকর্ড, তাতে গতকাল 73,000 ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা। সেখানে সক্ষম পুরুষদের, অর্থাৎ কাজকর্ম করে খেতে পারে এইরকম পুরুষদেরকে যতটা হত্যা করা হয়েছে, তার চেয়ে বেশি হত্যা করা হয়েছে শিশু এবং নারীদেরকে। কারণ কি, একটা প্রজন্ম গ্যাপ যাতে পড়ে যায়, সামনে ফিলিস্তিনে যাতে লোক সংকট তৈরি হয়, জনসংখ্যার ঘাটতি পড়ে, যাতে তরুণ কিশোর গড়েও না উঠতে পারে। এটা কিন্তু বিরাট একটা লক্ষ্য ছিল। সেই জায়গা থেকে যে অমানবিক কাজ করা হয়েছে, এই অমানবিক কাজে তো এই সামরিক বাহিনীকে ব্যবহার করেছে রাজনৈতিক নেতারা।
আমরা দেখতে পারি যে এই সমস্ত ঘটনার পরে ইসরায়েলের সামরিক বাহিনীর বহু সদস্য আত্মহত্যা করে, পাগল হয়ে যায়, মেন্টাল প্যাশেন্ট হয়ে যায়, ট্রমাতে ভোগে। চোখের সামনে একের পর এক মানুষ হত্যা করছে। তরুণ একটা একদম বসত বাড়ির ভিতরে, ঘরের ভিতরে হয়তো মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো 10-12 জন 15 জন ছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওই বাড়ি উড়িয়ে দাও বোমা মেরে, হয়তো দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু চোখের সামনে এতগুলো মানুষকে মরে যেতে দেখেছে, বাচ্চাদের বিভৎস দৃশ্য দেখেছে অনেক সেনা। যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা তো সব মানুষ, সেও হোক ইহুদি খ্রিস্টান মুসলমান হিন্দু বৌদ্ধ যাই হোক না কেন, তারা তো মানুষ, তাদের ভেতরে তো মানবতা কাজ করে কোনো না কোনো পর্যায়ে গিয়ে। এই সমস্ত সেনার অনেকেই এগুলো দেখে ট্রমাটাইজড হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভেতরে ভেতরে পাগলের মতো হয়ে যায়, উদ্ভ্রান্ত উন্মাদ হয়ে যায়। এই সমস্ত সেনাদের অনেকেই আত্মহত্যা করে এক পর্যায়ে, অনেকেই চাকরি ছেড়ে দেয়, অনেকে পালিয়ে যায়, অনেকে বিদ্রোহ করে। ইসরায়েলি সামরিক বাহিনীতে এই যে গাজা যুদ্ধ শুরু করে কয়েকবার বেশ কিছু কিছু ইউনিটে বিদ্রোহের ঘটনা ঘটেছে। অনেক সেনাকে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কাউকে কাউকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, আবার নতুন করে বিচারের আওতায় আনা হচ্ছে, অনেক কিছু ঘটনা আছে। যাই হোক, আমরা আশা করব যে ফিলিস্তিনে যে ভয়াবহ অমানবিকতা চলছে বছরের পর বছর, এগুলোর অবসান হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে কোনো না কোনো পয়েন্টে গিয়ে একটা মানবিকতা বোধ কাজ করবে এবং তাদেরকে যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তারা হয়তো একসময় এইভাবে আর ব্যবহার হতে চাইবে না, আমরা এমনটা প্রত্যাশা করব। দর্শক, আমরা এবার ইরান আমেরিকা প্রসঙ্গে কিছু আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, তিনি বলেই যাচ্ছেন, তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েই যাচ্ছেন, 2 আগস্ট সোমবার ইরানের সাথে আমেরিকার বৈঠক আলোচনা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি একের পর এক বলেই যাচ্ছেন ইরানের সাথে 2 আগস্ট সোমবার আমেরিকার বৈঠক। কি নিয়ে? হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে। অদ্ভুত ব্যাপার, আপনারা খেয়াল করেছেন আমেরিকা কোন লক্ষ্যে কি কি কথা বলে যুদ্ধ শুরু করলো, আর এখন এসে কোথায় গিয়ে থামতে হয়েছে, ঠেকতে হয়েছে। এবং আমি আপনাদেরকে বলি, চুক্তি তো পরের কথা, শূন্য হাতে মধ্যপ্রাচ্য থেকে ফিরতে হবে আমেরিকাকে। কারণ হচ্ছে, তারা যে সমস্ত লক্ষ্য নিয়ে যুদ্ধ করতে এসেছে ইরানের সাথে, একটাও তাদের জন্য বৈধ লক্ষ্য ছিল না। 1, 2 হচ্ছে যে ইরান এই সমস্ত কথা বহু আগে থেকেই শুনেছে এবং ইরান সেইভাবেই প্রস্তুতি নিয়েছে। তারা জানতো যে আমেরিকাকে কোনো না কোনো পয়েন্টে গিয়ে মোকাবেলা করতেই হবে। আমেরিকাকে মোকাবেলা করতে গেলে শুধু ডিপ্লোমেসি দিয়ে হবে না, আমেরিকাকে মোকাবেলা করতে গেলে শুধুমাত্র জনগণের ঐক্য বা মুখের কথাই হবে না, লাগবে সামরিক সরঞ্জাম। ইরান দশকের পর দশক ধরে সেই সামরিক সরঞ্জাম নিজেরা কবজায় এনেছে, নিজেরা বানানো শিখেছে। ভেতরে ভেতরে এমন শিখেছে যে এখন আমেরিকায় ফেল মেরে গেছে ইরানের কাছে। আমেরিকার প্রযুক্তির চেয়ে এখন একদম নির্দ্বিধায় বলা যায় ইরানের প্রযুক্তি সুপার। আমেরিকার প্রযুক্তির ঊর্ধ্বে ইরানের সামরিক প্রযুক্তি। এই যে ড্রোন, এই যে ক্ষেপণাস্ত্র, এগুলো কিন্তু মোকাবেলা করতে পারছে না আমেরিকা ইসরায়েল। তারা এতদিন একটা খুশিতেই ছিল যে তারা সারা বিশ্বের সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির অধিকারী, কিন্তু ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে আসলে তারা অনেক পেছনে। ভেতরে ভেতরে ইরান অনেক এগিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে অনেকটা এই রকম, ওই যে কচ্ছপ আর খরগোশের সেই দৌড়ের মতো। খরগোশ তো ব্যাপক জোরে দৌড়াতে পারে, সে তো মনে করলো যে এইটুকু জায়গা আর কত সময় লাগবে, খানিকটা গিয়ে বটতলায় গাছের ছায়া আরাম করে ঘুমাই নিল, যে একটু ঘুম দিয়ে নিই, পরে উঠে এক লাফেই তো পার হয়ে যাবে বাকি জায়গা। আর কচ্ছপ কিন্তু কোনো অলসতা না করে টুকটুক টুকটুক করে এগিয়ে যেতেই থাকলো। খরগোশ ঘুমিয়ে থাকলো আর কচ্ছপ তার পাশ দিয়ে আস্তে আস্তে বিড়বিড় করে চলে গিয়ে খরগোশের আগে চলে গেল কচ্ছপ। আমেরিকা তার বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম তৈরি করে মনে করেছিল পৃথিবীতে তার চেয়ে সেরা কেউ নেই। কিন্তু ইরানের সাথে আমেরিকা যেহেতু কোনো রকমের সম্পর্ক নেই, অতএব ভেতরে ভেতরে ইরান কি তৈরি করেছে তা কেউ জানতো না। ভেতরে ভেতরে ইরান ঠিকই অনেক এগিয়ে গেছে, যা আমেরিকা কল্পনাও করতে পারে না। তারই খেসারত এখন গুনছে আমেরিকা এবং তাদেরকে অনেক খেসারত দিতে হবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো মোটামুটি সব চুরমার। অনেক জায়গা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে আমেরিকা।
বারবার হামলার হুমকি দিয়েও সেই হামলার হুমকি বাস্তবায়ন করতে পারে না, এই কারণে যে আমেরিকা জানে যে এই হামলা করলে হয়তো আমরা হামলা করলাম, কিন্তু তার পরের ইরানের যে রিয়াকশনটা হবে সেটা সহ্য করার ক্ষমতা মার্কিন বাহিনীর বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের নেই। যার কারণে আমেরিকা বারবার হামলা করতে গিয়েও এখন আর হামলা করছে না। এদিকে ওমানের সাথে ইরানের একটা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার কাছাকাছি হরমুজ প্রণালী নিয়ে। সেই চুক্তি কিন্তু ইরান এবং ওমানের ভিতরে, এটার সাথে অন্য কারো সম্পর্ক নেই। অর্থাৎ হরমুজ প্রণালী কিভাবে ইরান এবং ওমান ব্যবহার করবে সেই ব্যাপারে চুক্তি হবে। যতদূর শোনা যাচ্ছে ইরান এবং ওমানের ভিতরে এরকম একটা কথা হতে যাচ্ছে যে জাহাজ যেগুলো ঢুকবে হরমুজ প্রণালী বাইরে থেকে, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢুকবে, সেই জাহাজগুলো কন্ট্রোল করবে ইরান, আর পারস্য উপসাগর থেকে বের হবে যেগুলো সেইগুলো কন্ট্রোল করবে ওমান। দুটো রুট থাকবে। হরমুজ প্রণালী থেকে পারস্য উপসাগরে ঢোকার রুট হবে উত্তরের পাশ অর্থাৎ ইরানের পাশ দিয়ে, আর জাহাজ যেগুলো বের হবে সেগুলো দক্ষিণ পাশ দিয়ে ওমানের উপকূল দিয়ে বের হবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন জাহাজ ঢুকবে, কার জাহাজ আসবে, শত্রুর নাকি মিত্রর, ভালো নাকি মন্দ, সামরিক নাকি বেসামরিক, এইগুলো কন্ট্রোল করাটাই হচ্ছে আসল কথা। ধরুন আমেরিকা বা ইসরায়েল তাদের একটা অস্ত্রবাহী জাহাজ আনতে চায়, এই জাহাজ পারস্য উপসাগরে ঢুকতে হবে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত বা ইরাককে অস্ত্র দেবে। কিন্তু ইরান যদি কন্ট্রোলিংয়ে থাকে তাহলে বলবে যে নো, দিস ইজ নট অ্যালাউড, এই জাহাজ যেতে পারবে না। তাহলে কিন্তু সেই জাহাজ আর পারস্য উপসাগরে ঢুকতে পারলো না। যে জাহাজটাকে অনুমতি দিল সে জাহাজ যাবে গিয়ে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এ সমস্ত দেশ থেকে যে সমস্ত পণ্য নেওয়া দরকার নিয়ে বের হয়ে যাবে। এরা তো আর বিশেষ কিছু এমন নিষিদ্ধ কিছু নিয়ে যেতে পারবে না যেটা ইরানের কন্ট্রোল করার দরকার আছে। আসল কথা হচ্ছে কোন জাহাজ ঢুকবে এটাই বড় কথা, কোন জাহাজ বেরিয়ে যাবে এটা বড় কথা না। এই ব্যাপারে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে যতদূর যা শুনতে পাচ্ছি। যদি সেই রকম চুক্তি হয় তাহলে ইরান এবং ওমানের জন্য একটা ভালো খবর। বাট ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই চুক্তি কোনো মতেই আমেরিকা বা অন্য কারোর জন্য না, এটা ওমান এবং ইরানের ভেতরকার ব্যাপার। এই চুক্তি চূড়ান্ত হওয়া মানে এই না যে হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। হরমুজ প্রণালী কন্ট্রোল কিভাবে করা হবে, কিভাবে ব্যবস্থাপনা দায় দায়িত্ব পালন করা হবে, সেই ব্যাপারে একটা লিখিত চুক্তি থাকছে ইরান এবং ওমানের মধ্যে, নাথিং এলস। এর সাথে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে ইরান এবং ওমানের ব্যাপার। এপাশে মার্কিন প্রেসিডেন্ট যে বারবার বলছেন যে চুক্তির ব্যাপারে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হবে, একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করি, ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি কোনো আলোচনা এখনো হবে না, এবং আলোচনা নিয়ে অ্যাকচুয়ালি ইরান ভাবছেও না। বাট ইরানের সাথে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার অনেকেরই আলোচনা হচ্ছে এই কারণে যে ভয়াবহ একটা যুদ্ধ হতে যাচ্ছিল, সেই যুদ্ধটা আপাতত থেমেছে। একটা শান্তি প্রক্রিয়ার ভিতর দিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি করা যায় কিনা, যুদ্ধটা বন্ধ করানো যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। বাট একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলি যে ইরান এবং এই যে আঞ্চলিক যত দেশ, পাকিস্তান থেকে শুরু করে তুরস্ক, সবারই একটা টার্গেট আছে যে তারা সবাই জানে এই অঞ্চলে আমেরিকা থাকা মানেই এই গোলযোগ, দ্বন্দ্ব, সংকট থাকবেই। এই জন্য তারা সবাই চাইছে যে আমেরিকা এখান থেকে চলে যাক, বিদায় নিক, বিভিন্ন কলা কৌশল করে, আলোচনা করে, প্রয়োজনে যুদ্ধ করে, যেখানে যেটা দরকার সেইভাবে এরা ভেতরে ভেতরে কাজ করে আমেরিকাকে এখান থেকে বিদায় করে দিতে চাইছে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আপনাদের কি মনে হয় আমি জানি না। যাই হোক দর্শক, আমি এখন আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে কি মনে হচ্ছে, আসলে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সাথে চুক্তির কথা বলছে এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় বসবে আজকেই, তার এই দাবি কি বরাবরের মতোই অনেকটা ফাঁকা বলি, নাকি আসলেই বাস্তব কিছু হতে যাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।